স্বাগত ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে উপসংহারে মূল আলোচনায় যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আর মাত্র 2 বছর পরে। মার্চ এলেই শুধু আমরা স্বাধীনতার মুক্তিযুদ্ধের কথা বলব, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, মার্চ মানে মুক্তিযুদ্ধের শুরু, মার্চ মানে স্বাধীন দেশের পতাকা আর স্বাধীনতার ইশতেহার, সবশেষে স্বাধীনতার ঘোষণা। মার্চ মানে 7ই মার্চ, মার্চ মানে 25 মার্চের কাল রাত, মার্চ মাস জুড়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার 48 বছর পর আমরা মার্চ মাসে কি আবদ্ধ থাকবো? মার্চ মাসে কি আবদ্ধ থাকবো শুধু 71-এর স্মৃতিচারণে? অবশ্যই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, কিন্তু যে তরুণদের মনে আমরা রোপণ করেছি মুক্তিযুদ্ধের চেতনার বীজ, যে তরুণকে উৎসাহিত করছি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবো আমরা? জাতির জনকের সোনার বাংলা গড়তে কি অঙ্গীকার আমাদের দরকার? কিভাবে বা আমরা যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবিলা করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবো, তা আলোচনার দরকার আছে বই কি। কারণ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন তো একটি উন্নত আধুনিক রাষ্ট্রের নাগরিক হতে চাইব আমরা। তার জন্য কী প্রস্তুতি আছে আমাদের? কি অঙ্গীকারে তরুণরা এগিয়ে যাবে? এমন সব প্রশ্নের জবাব খুঁজতেই স্বাধীনতার মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের নতুন শপথ। আর এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, আসিফ মুনির, শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, শাওন মাহমুদ, হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, শিক্ষাবিদ শ্যামল নাসরিন চৌধুরী, ইমামুজ্জামান বীর বিক্রম, ব্যারিস্টার তুরিন আফরোজ, মহামিদ, ব্যারিস্টার শাহ আলী ফরাদ, মফিদুল হক এবং শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহ ঠাকুরতার মেয়ে অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা। আজকের পর্বে আলোচনা যাবার আগে দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। চেতনা আর বিবেক দুটোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমার মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ যে আজকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তার বাবা দাদারাও তো কষ্ট পেয়েছে 71-এ। কেন হয়েছিল, কিসের মুক্তির কথা, মুক্তির যে যুদ্ধ, সেই কথাগুলোর ব্যাখ্যাগুলোকে এবং দরকার হলে দৃষ্টান্তগুলো নিতে হবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেখান থেকে নিয়ে যদি আমি নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারি, তখন কিন্তু একটা মানে নতুন আধুনিক বিজ্ঞান মনস্ক, যাই বলতে চাই, মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তখন তৈরি হবে। 71কে ধরে যদি বিচার করি তাহলে একটা পর্যায়ে আসে, আর 71কে বাদ দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। 71ই তো আমাদের পরিচয়। যার 71 নিয়ে সংশয় আছে, সে আত্মপরিচয় নিয়ে তার সংকট আছে। প্রতিটি যোদ্ধা যারা যুদ্ধ করেছে, সামরিক হোক বেসামরিক হোক, সে কৃষক হোক, সে ক্ষেত মজুর হোক, যেই হোক, সেটাকে স্বীকৃতি দিতে হবে মুক্তিযোদ্ধা হিসাবে। আর যেন এই দেশের মানুষ বঞ্চনার শিকার না হয়, আর যেন এই দেশে কোনো বৈষম্য না হয়, এগুলো শিখবে কোথা থেকে? শিখবে এই মুক্তিযুদ্ধের এই আদর্শ থেকে। অ্যানালিসিস করে দেখেন এই 48 বছরের মধ্যে গত 15 বছরে মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, যে অগ্রগতিটি করেছে গত বাকি 30 বছরে সেটি হয়নি। আজকে বিশ্বে আমরা দাঁড়ালে ভারতের পাশের বাংলাদেশ কেউ বলে না, এখন বাংলাদেশকে বাংলাদেশ বলেই ডাকে। একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে মূল্যায়ন করতে হবে। যুগে যুগে আমরা দেখেছি এত ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে দেশকে বাঁচাতে গেলে কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে স্বাধীনতার বিরোধিতা করেও রাজনীতি করা গেছে, দেশের জন্মের ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার পেয়েছে কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো মতাদর্শের মানুষ। এইটা পৃথিবীর আর কোথাও কখনো হয়নি। বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম, যেটা 47 সাল থেকে 71 পর্যন্ত হয়েছে, এই পুরো সংগ্রামটা আপনাদের দেখতে হবে, বঙ্গবন্ধুকে আপনাদের মানতে হবে। আমাদের বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, তাই না? আমাদের সংগ্রাম, ব্যক্তিগত সংগ্রাম, তারপরে সামাজিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম। তো এই সংগ্রামের মধ্যেও যে ইন্সপিরেশন বা স্পৃহা যোগান, এটা মুক্তিযুদ্ধই দিতে পারে। মুক্তিযুদ্ধ এমন একটা গৌরবের জায়গা এবং একটা অশেষ গর্ব এবং পরম বেদনা, আর তার সঙ্গে একটা অসাধারণ প্রতিরোধ স্পৃহা। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দেন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। আর
ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে চলে সরাসরি ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন হারুনুর রশিদ বীর প্রতীক এবং মুনির হাসান। হারুনুর রশিদ বীর প্রতীক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিজে যুদ্ধ করেছেন, এখন আপনি আমাদের সাথে আছেন। এই প্রজন্মের কাছে বা তারপরে যারা আছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুক্তিযুদ্ধকে কীভাবে উপস্থাপন করব, কি প্রেরণায়, কি অঙ্গীকারে তারা সেই অহংকারকে ধারণ করে দেশের জন্য কাজ করবে, আর একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ সকল মুক্তিযোদ্ধাকে সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। সেই সাথে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও সম্মান জানাই। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন প্রথম দিকে যে মার্চ মাস আসলে এই মুক্তিযুদ্ধ পুনরুজ্জীবিত হয়, আবার ভাটা পড়ে, আবার ডিসেম্বর আসলে এটা পুনরুজ্জীবিত হয়। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। পরবর্তী প্রজন্মের জন্য যদি উৎসাহিত করতে হয়, প্রথম কথা হচ্ছে তাদের জানতে হবে আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম, সেই প্রেক্ষাপটটা তাদের জানতে হবে। হঠাৎ করে তো একটা যুদ্ধ শুরু হয়নি, এর পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলি আমাদেরকে জানতে হবে। এবং এটা কিভাবে জানাবো? আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে কলেজে পড়ে তাদেরকে জানতে হবে যে আমাদের ইতিহাসটা কী, কিসের উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি, সেই ইতিহাস তাদেরকে সঠিক ইতিহাসটা সঠিকভাবে জানাতে হবে। এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো তখন আমাদের কি লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। তার মধ্যে আমরা যদি বলি যে 30 লক্ষ শহীদ হয়েছেন, 4.5 লক্ষ মা বোন অপমানিত হয়েছেন, কেন, কি কারণে, সেই কারণগুলি তো থাকতে হবে। সেই লক্ষ্যটা কী ছিল, কী চেয়েছিলাম আমরা, তো সেখান থেকে আমরা কতটুকু পিছিয়ে আছি এটাও তাদেরকে জানাতে হবে। সবশেষ তাদেরকে উৎসাহিত করতে হবে যে এটার উপর গবেষণা করার জন্য, যে গবেষণার মাধ্যমে তারা নিজেরা উপলব্ধি করতে পারবে যে কত বড় আত্মদানের মাধ্যমে আমাদের এই স্বাধীনতাটা এসেছে। তাহলে তারা বুঝতে পারবে তাদের করণীয়টা কি। এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সে হচ্ছে, একটু আগে আমি খবরে দেখতেছিলাম যে এত অমুক্তিযোদ্ধা আছে, তারা আবার নিজেদের ইতিহাস কিভাবে বলে সেটা আমরা জানি না। কিন্তু কথা হচ্ছে যে সমস্ত মুক্তিযোদ্ধারা সঠিক অর্থে পাকিস্তানের বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নিয়ে মাঠে ঘাটে লড়াই করে তাদেরকে পরাজিত করেছে, তাদের ইতিহাসগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে। মানুষের তাহলে তো বলতে হয়, আজকেও খবর আছে দৈনিক পত্রিকায় যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়েই বিতর্কটা শেষ হলো না 48 বছরও। এখানে আমি একটা কথা বলি, মুক্তিযুদ্ধের তালিকার অনেক রকমের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেটা আমার মনে হয় 72 সালে বঙ্গবন্ধু যে সংখ্যাটা দিয়েছিলেন, আমরা যদি সেই সংখ্যাটাকে ধরে রাখি এবং সেটা নিয়ে অগ্রসর হই তাহলে কোনো সমস্যা থাকে না। কিন্তু 72-এর পরবর্তী সময়ে সবসময় তো নতুন মুক্তিযোদ্ধার তালিকা হচ্ছে, আবার বাদও পড়েছে। হ্যাঁ, বাদও পড়ছে। এখন আবার দেখলাম হঠাৎ করে 40,000 মুক্তিযোদ্ধা বাদ পড়বে। তাহলে তারা গত 10 বছর ধরে মুক্তিযোদ্ধা থাকলো কিভাবে? আবার অনেক সময় আমরা দেখলাম সচিব মশাই ভুয়া মুক্তিযোদ্ধা বাড়িয়ে সনদ নিয়েছেন। এই বিতর্ক যদি আমি নতুন প্রজন্মের সামনে হাজির করি তখন তারা তো আরো বেশি বিমুখ হয়ে যাবে। তারা বলছে যে এই বিতর্কে গিয়ে লাভ নেই, আমি আমার দিকে অগ্রসর হই। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের লক্ষ্য, এটা কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি। যেমন মুক্তিযুদ্ধের যে চেতনাটা ছিল সেটা বাস্তবায়িত হয়েছিল 1972-এর সংবিধানের 4টি রাষ্ট্রীয় মূলনীতির মাধ্যমে। কিন্তু আমরা সেই 4টি রাষ্ট্রীয় মূলনীতির থেকে সরে এসেছি এবং আজকেও আছি। তো সেখানে তাহলে আমি মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত যাবো, সেই চেতনাটা কোনটা? তাহলে 72 সংবিধানে ফেরত যেতে হবে সরাসরি। তাহলে তো আমাকে 72 সংবিধানে ফেরত যেতে হবে, কিন্তু সেখানে আমি বর্তমান রাজনীতিতে সেটা সম্ভব কিনা। তো কাজে আমি যখন বলছি যে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, আমি সেটা বাস্তবায়ন করতে চাই, তাহলে তো আমাকে প্রথমে 72 সংবিধানে যেতে হবে। সেখানে তো যাচ্ছে না। তো আমি যেটা বলবো যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ যেটা কি, সেটা বাস্তবায়ন করার আগে আমাদেরকে জাতীয়ভাবে স্বীকৃত হতে হবে এইটাই ছিল মুক্তিযুদ্ধের আদর্শ, এইটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এবং এইটাকেই বাস্তবায়ন করতে হবে। আজকে আপনি 3 জন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেন, 3 জন মুক্তিযোদ্ধাকে 3টে ভাবে উত্তর দেবে। কাজেই এইটাই নিয়ে যে কনফিউশনটা আছে এটা থেকে বেরোতে হবে। দ্বিতীয়ত, এই যে আপনি যেটা বলছেন, আমরা সকলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করছি, কিন্তু 48 বছর পরেও আমাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করলো এটা আমার নতুন প্রজন্ম জানে না।
তার সামনে রাজাকার বসে আছে, সে জানে না যে ও রাজাকার, কারণ কেউ তাকে বলতেছে না সে রাজাকার। তার সামনে আলবদরের সমস্ত বসে আছে, ওনারা তো জানেন না আলবদর কে, ওনার গ্রামে আলবদর কে ছিল, ওনার শহর আলবদর চিনে না, কারণ কেউ তার নাম নিতে লজ্জাবোধ করি। তো সেখানে তো আমার প্রশ্ন, ওকে বলতে হবে যে ক যুদ্ধ করেছিল বাংলাদেশের পক্ষে, খ যুদ্ধ করেছিল বাংলাদেশের বিপক্ষে, এবং সে 4.5 লক্ষ মা বোনের অপমানের কারণ হচ্ছে সে, সেটাও তো তাকে করতে হবে। তো সেটা আমরা করিনি, এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেখানে বলা হয়েছে রাজাকার আলবদর আল শামসের একটা তালিকা তৈরি করুন এবং সেটা প্রকাশ। কেউ কেউ বেসরকারিভাবে বিচ্ছিন্নভাবে কেউ কেউ কোনো কোনো গবেষক করেছেন কোনো জেলা ভিত্তিক। ওইখানেও আবার কথা আছে, ওখানে যে কোনো কোনো গবেষক যদি করে থাকে সেটা সরকারিভাবে স্বীকৃত হয়নি, সেটাও ঠিক, সেটা সরকারিভাবে স্বীকৃত না হলে সেটাকে আমি মেনে নিতে পারছি না। তো কাজে আমাকে মুক্তিযোদ্ধার তালিকা যেভাবে করতে হবে ঠিক একইভাবে করতে হবে রাজাকার আলবদর আল শামসের তালিকা স্থানীয় ভিত্তিতে, এবং এটাকে প্রকাশ করতে এবং রাষ্ট্রীয়ভাবে তার একটা স্বীকৃতি অনুমোদনও লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই লাগবে। এবং সবচেয়ে বড় যে কথাটি সেটা হচ্ছে ইতিহাসকে বিকৃতি করার যে একটা প্রচেষ্টা সকলের মধ্যে আছে, সকলের মধ্যে নিজেই দাবিদার, আমি একমাত্র মুক্তিযোদ্ধা যে সব কিছু করেছে আর বাকিরা কেউ কিছু করেনি, আমি তখন এই কমান্ডার ছিলাম, আমি তখন ওই বড় মুক্তি ছিলাম। এখান থেকে বেরিয়ে সঠিকভাবে যে কাজটা করেছে সেই কাজে স্বীকৃতি দিয়ে তাকে সেভাবে উপস্থাপন করতে হবে। আমি মনির হাসান আপনার কাছে যাই, নতুন প্রজন্মকে নিয়ে কাজ করেন আপনি, স্বাধীনতা উত্তর প্রজন্মের মানুষ আমরা, যেমন আমরা যুদ্ধ করার হয়তো সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা কাজ করি বা সেটা পড়ালেখা করি, এবং আপনি এখনকার যারা নতুন কিশোর তরুণদের নিয়ে কাজ করেন, গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে বিজ্ঞান মনস্কতা এই কাজ করেন, আপনি কিভাবে দেখেন তাদের মধ্যে কি আমরা মুক্তিযুদ্ধ নিতে পারছি বা কি করলে তাদের মধ্যে মুক্তিযুদ্ধ নিতে পারবো? ধন্যবাদ। দুটো জিনিস আমরা দেখি, একটি হচ্ছে যে বিশেষ করে গত 10 বছরে কিন্তু যে কোনো ফর্মে হোক মুক্তিযুদ্ধের একটা বিষয় কিন্তু আমরা তাদের কাছে নিতে পারছি। আমরা পাঠ্যপুস্তকগুলো ঠিক করছি, তারপর আপনার মনে করেন অনেক বেশি টেলিভিশন রেডিওতে অনেক বিষয়গুলো আসে, ইভেন রাষ্ট্রীয় গণমাধ্যম যেটা একবারেই বন্ধ ছিল, বঙ্গবন্ধুর কথা আসে, এটা নিয়ে একটা জিনিস কিন্তু আসে। তবে স্যার যেটা বললেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা আসলে কিসের জন্য যুদ্ধ করছি। ধরেন এক লাইনে যদি বলি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ আমরা চাই, এবং সেটার জন্য যে প্রপোজিশনগুলো তখন ছিল সেখান থেকে বের হয়ে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, হ্যাঁ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছি। সেই বৈষম্যগুলোর করার জন্য এখন তো তাদেরকে নতুনভাবে তৈরি হইতে হবে, তাই না? তো তাদের এখন যেমন ধরেন এখন লড়াইটা কিন্তু কঠিন, তাই না? এখন তাকে কিন্তু বৈশ্বিক লোকজনের সঙ্গে লড়াই করতে হবে, সারা বিশ্বের সঙ্গে লড়াই করতে হবে। তাহলে তার একটা বড় জিনিস দরকার, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, তাই না? তার একটা স্পিরিট থাকতে হবে, তাই না? তার তো জানতে হবে, অহংকারের ঐতিহ্যের অহংকার থাকতে হবে, অহংকার থাকতে হবে, নাহলে সে পারবে না। যদি সে জানে যে একটা গাদা বন্দুক নিয়ে আমার চাচা মামা যুদ্ধে ঝাঁপায় পড়ছিল, সেটা যদি সে জানে একটা শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে, তাহলে না তার মধ্যে ওই চেতনাটা হবে যে ঠিক আছে, তাহলে আমার কিছু না কিছু, এখনকার লড়াইও আমি থাকবো, হ্যাঁ আমার বাংলা স্কুলটা না হয় ভাঙ্গা, আমার স্কুলে না হয় বৃষ্টি হয়, কিন্তু তাতে কি আমি তো ঠিকই দেখাইতে পারবো, কারণ আমার চাচা মামারা তো এটা দেখাইছে। ওই জায়গাটাতে আমাদের কিন্তু একটু কাজ করতেই হবে। এটা কিন্তু আমি বলবো যে এটা কিন্তু শতভাগ আমরা করতে পারি নাই, যার ফলে এখনো যেমন আমি যে তরুণদের নিয়ে কাজ করি, এখানে আমি একটা খুব চমৎকার জিনিস এখন দেখি, সেটা হচ্ছে যেমন একসময় আমাদেরকে বলা হইতো যে গণিত অলিম্পিয়াড যারা করে তারা সবাই তো বিদেশে চলে যায়, আচ্ছা তাহলে আমি এত কষ্ট করে লাভ কি? কিন্তু এখন আমি দেখতেছি যে না, ওরা ফেরত আসতে চায়, ফেরত আসেও। হ্যাঁ, যারা যাচ্ছে, যেমন আমাদের তো যাওয়া শুরু করছে, মাত্র গ্র্যাজুয়েশন করতে শুরু করছে, এবং গ্র্যাজুয়েটরা কিন্তু ফিরতে শুরু করছে, তারা দেশে আসতে চায়, তারা দেশে কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে, সেটা ফিজিক্যালি সে দেশে না এসেও পারে। এখন যেহেতু টেকনোলজি এমন জায়গায় গেছে, তাকে কিন্তু আমরা বিদেশ থেকেও কিন্তু যুক্ত করতে পারি। যেমন আজকেও আমি কয়েকজন আমাদের যারা দেশের বাইরে আছে তাদের সঙ্গে আলাপ হচ্ছিল, তারা বলছিল যে স্যার আপনি এমন কিছু করেন যেখানে আমি কন্ট্রিবিউট করতে পারি, আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করি, যেমন একজন বলতেছিল যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি। আমি বছরে 3 মাস এসে যদি আমি থাকি, আমি যদি 40টা ছেলে মেয়েকে এই জিনিস করে দিয়ে দিতে পারি, তাহলে আমাকে একটা প্ল্যাটফর্ম দেয়, আমি এসে এটা করবো, আমাকে তো কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা তৈরি করতে পারছি। এখন হচ্ছে এগুলোকে একটা দেশপ্রেমের একটা বড় জায়গায় আমাদেরকে নিতে হবে নতুন দিকে। হ্যাঁ, এখন এই জায়গাটা কিছুটা তৈরি হয়েছে, কিছুটা নিতে হবে। স্যার যেটা বলতেছে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুধু যারা যুদ্ধ করছেন সেটা জানলে তো হবে না, কারা আমাদের বিরোধিতা করছেন, কারা আমাদেরকে পিছনে টেনে রাখতে চাইছে, কোন শক্তির বলে বলিয়ান হয়ে ওরা 75 সনে জাতির পিতাকে সপরিবারে মেরে ফেলছে। তাহলে কি উপাদান আমরা তাহলে 1972 থেকে 75 সালের মধ্যে তৈরি করছি সমাজে, কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ সেই জিনিসগুলো যদি আমি এখনো কারেকশন করতে না পারি, তাহলে তো সেম ঘটনা ঘটতেই থাকবে। আমি তো কিছু দূর আগাবো, 1 পা আগাবো, 2 পা পিছনে চলে যাব। তো ওই জিনিসগুলোতে কিন্তু একটা জোর দিতে হবে। এবং
এখন যেমন আমরা দেখতেছি যে আমাদের ছেলে এখন যেমন 4 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। 4 কোটি। সো এই 4 কোটি ছেলে মেয়েকে যদি আমরা একটু, এখন তো আমরা জানি যে এখন নলেজ হচ্ছে পাওয়ার, সো ওরা যদি নলেজেবল হয়, তারা যদি এই যেমন জাভেদ ইকবাল স্যার বলেন যে তারা যদি একটা অঙ্ক করে, একটা যদি ট্রান্সলেশন করে, তাহলে তো দেশের সম্পদ বেড়ে গেল। ওরে ওই স্পিরিটটা দেওয়া যে তোমাকেও কিন্তু একটা, তুমিও কিন্তু একটা যুদ্ধের মধ্যে আছো। হারুন স্যার যুদ্ধ করছেন বন্দুক নিয়ে, আমাকে যুদ্ধ করতে হবে কলম নিয়ে, আমাকে যুদ্ধ করতে হবে জ্ঞান নিয়ে, আমাকে যুদ্ধ করতে হবে ইন্টারনেট নিয়ে। এগুলোর মধ্যে আমি কিভাবে ওকে তৈরি করতেছি, আমি কি তাকে ওইভাবে যথাযথ জিনিসগুলো দিচ্ছি কিনা। এখন যেহেতু অনেক সুযোগ আছে, আমি এটা সবসময় বলি দেশের জন্য কেন করব। হ্যাঁ, একটা তো দেশের জন্য কেন করবো, সেটা ব্যক্তির জন্য করবো, বাস দেশের জন্য আমার দরকার কি না। যদি আমি তাকে ঠিক মতো উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তো সে দেশের জন্য করবে। ওই যে আমি বলছি যে আমার যে ছেলেটা হার্ভার্ড থেকে, কুষ্টিয়া থেকে হার্ভার্ডে গেছিল, সে কিন্তু সিলিকন ভ্যালিতে একটা কোম্পানি করে সেটার একটা শাখা খোলার জন্য এখন বাংলাদেশে বসে আছে। এখন সে কাজ করতেছে, কারণ তার মধ্যে ওই স্পিরিটটা তো হইলো। সে ওখানে গিয়ে যখন গবেষণা করতেছে, তখন সে চিন্তা করছে যে তার গ্রামের স্কুলের ছেলে মেয়েদের পক্ষে তো 40,000 টাকায় কম্পিউটার বানানো কেনা সম্ভব না। তখন সে 6,000 টাকা একটা কম্পিউটার তৈরি করার চেষ্টা করছে। এই যে ওই বোধটাও কিন্তু আমরা কিছুটা হয়তো পারি, এখন এটাকে আরো বাড়াইতে হবে, বাড়ানোর জন্য প্রচুর কাজ করতে হবে। এবং সেটার জন্য মুক্তিযুদ্ধের একটা বড় বিষয় তাদের সামনে আনতে হবে যে আপনি যদি বলছিলেন যে আমরা তো যুদ্ধজয়ী জাতি, একটি রাষ্ট্রীয় বাহিনী, তার বিরুদ্ধে আমরা নিজেরাও বাহিনী গড়ে তুলতে পারলাম। নিশ্চয়ই হারুন রশিদ তখন একজন সেনা কর্মকর্তা ছিলেন, তার পাশে অনেক মানুষকে পেয়েছিলেন যারা ঠিক সেনাবাহিনীর লোক ছিল না, কিন্তু যোদ্ধা হিসেবে তারাও সমান হয়তো কৃতিত্ব রাখার সুযোগ পেয়েছে। তো এখন আপনি যদি বলেন যে কম্পিউটার জ্ঞানের মানে জ্ঞানী না, তারকেও তো কম্পিউটার জ্ঞান দিতে একটা সহায়তা করতে হবে এবং তাকেও সেই জ্ঞান উন্নতি করতে পারলে আমি আধুনিক রাষ্ট্র বা জ্ঞান নির্ভর রাষ্ট্র বা বিজ্ঞান নির্ভর রাষ্ট্র পাবো। সেটাই, এই যে জ্ঞান নির্ভর বা বিজ্ঞান নির্ভর জন্য তাকে অনেক, যেহেতু আমরা এখন অনেক একটা খোলামেলা জগতে, ইন্টারনেট আছে, তার আমরা কিন্তু স্কুলে নিয়ে গেছি, গ্লোবাল ওয়ার্ল্ড বলছি। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্ল্ড বলছি, এবং আমরা কিন্তু স্কুলে নিয়ে গেছি। আপনি চিন্তা করে দেখেন, আপনি আর আমি যখন স্কুলে পড়ছি তখন কত স্কুল ছিল, আর এখন কত, 65,000 সরকারি প্রাইমারি স্কুল আছে, তাই না? আমাদের ওখানে 3 লক্ষ শিক্ষক আছে। তো তাদেরকেও আমাদের কিন্তু ওই স্পিরিটটাতে স্পিরিটেড থাকতে হবে, নাইলে কিন্তু আগাইতে পারবো না। সেই একই সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শটা তাদেরও বলতে হবে, যদি হারুন রশিদ শুরুতে বলতেছিলেন যে কি জন্য যুদ্ধ করেছিল আমাদের, ওইটাই খুব ইম্পর্টেন্ট। ওই যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত কথাটা বঙ্গবন্ধু কেন বলছেন? গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য। আমরা একটু আলোচনা করব বিরতির পর। উপসংহারের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। আমাদের সাথে আছে হারুন রশিদ এবং মনির হাসান। আপনারা আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ। এই নিয়ে আমাদের সঙ্গে আছেন হারুন রশিদ বীর প্রতীক এবং মনির হাসান। হারুন রশিদ, আমি আপনার কাছে ফিরে। মনির হাসান যেমনটি বললেন যে এই উদ্বুদ্ধ করতে হলে, আপনিও বলছিলেন যে কি লক্ষ্যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, তার পরিপ্রেক্ষিত কি আমরা এখন শেষ হয়ে গেছে, যে লক্ষ্য পূরণ কি আমাদের হয়ে গেছে? 48 বছরেও কি আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারছি? যদি না হয় তাহলে এখনকার প্রজন্ম সেটা কিভাবে এগিয়ে নেবে? না, এখনো শেষ হয়নি। এটা কথা হলো, এটা প্রথমেই স্বীকার করতে হবে, কারণ সমস্যাটা স্বীকার না করলে সমস্যার সমাধান আসবে না। সমস্যা এখনো হয়নি। প্রথমত মনির হাসানের সাথে আমি একটু যোগ করবো যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু একটা আদর্শিক যুদ্ধ। সেই আদর্শটা ছিল একটি ধর্মভিত্তিক মৌলবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাঙালি সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং এটা শুরু হয়েছিল 1948 সালে যখন বাংলা ভাষার উপর তখন থেকে, এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হয়, এবং সেখান থেকে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু ক্রমান্বয়ে 1971-এর 25শে মার্চ এসে লাভ পেয়েছে। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, মুক্তিযুদ্ধ 71-এ শুরু হলো, 1969-এ যখন বঙ্গবন্ধু জেলে, তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ যে সংগ্রামটা করে, সেখানে বাংলাদেশের জন্য যে জয়ধ্বনি হয়েছিল সেটা ছিল জয় বাংলা। পরবর্তীতে বঙ্গবন্ধু সেটা মেনে নেয়। 1971-এর মুক্তিযুদ্ধে একমাত্র জয়ধ্বনি ছিল জয় বাংলা, কিন্তু 15ই আগস্ট 1975-এর পরে এই জয় বাংলা পরিবর্তিত হলো বাংলাদেশ জিন্দাবাদে। একটা কথা আপনি স্বীকার করেন যে জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে, সেখানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারে না। কিন্তু শুধু যে তারা বিরোধীরা রাজনীতি করেছে তা নয়, তারা স্বাধীনতার যে লক্ষ্য, যে মূল আদর্শ ছিল সেটাকে প্রতিস্থাপন করে, যে পরাজিত যেটা সেটাকে প্রতিস্থাপন পাকিস্তানি ভাবধারা, হ্যাঁ, ধর্মটাকে আবার নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠা করেছে, এবং সেটা আজকে পর্যন্ত আমরা ক্যারি ওভার করছি। এখন আপনার প্রশ্নে আসে আর কি করণীয় আছে? করণীয় তো অনেক। যেমন ধরেন, আমি যদি বলি আমাদের যে বীরত্ব গাথা, আপনি যদি বলেন সরকারিভাবে কোনো ইতিহাস এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের উপর রচিত হয়নি।
অনেকে 16 খণ্ড দলিলের কথা বলল, দেশ প্রকল্প দলিল সংরক্ষণ, এটি সামান্য দলিল। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা আছে, হাসান হাফিজুর রহমানের তত্ত্বাবধানে যখন এই দলিল লেখার বোর্ড যখন গঠন করা হয় তখন লক্ষ লক্ষ ডকুমেন্ট কিন্তু জমা হয়েছে, এখনো সেটা আছে। তার মধ্যে আংশিক আমরা 16 খণ্ডে প্রকাশ হয়েছে, বাকিটা কিন্তু সে প্রকাশ করার উদ্যোগ আর নেওয়া হয়নি। কাজে সেই ডকুমেন্টগুলি বা সেই, যদি আমরা একটি মন্ত্রণালয় পেয়েছি অনেক বছর পরে, সেই দলিলপত্র কিন্তু আছে কিনা আমি তা জানি না। আছে ডিএফএ গুদামে। আচ্ছা, যাই হোক, ওগুলো গুদামে বা কোথাও আছে, হয়তো আস্তে আস্তে পচে যাচ্ছে। আন্তর্জাতিক যে সমস্ত লেখালেখি হয়েছে আন্তর্জাতিক, সেই লেখালেখিগুলি আমাদের কি সংগ্রহে আছে? নাই। আন্তর্জাতিকভাবে যে সমস্ত চিত্র, যেমন ধরেন তৎকালীন সময়ে এনবিসি, বিবিসি, এবিসি, এই সমস্ত টেলিভিশন যে সমস্ত ডকুমেন্টারিগুলি তৎকালীন সময়ে প্রকাশ করেছিল, ওগুলোকে আমাদের সংগ্রহে আছে? আমাদের সংগ্রহে নেই। কাজে আমাদের মুক্তিযুদ্ধের কথা যদি আমরা নিজেরা বলতে থাকি তাহলে তো হবে না। অন্যরা কি বলেছে, তখন কি হয়েছে, সেই ঘটনাগুলিও তো আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে, তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই কথাগুলি সত্যি, এই কথাগুলি সত্যি না। এখানে বিদেশিরা এইভাবে জিনিসটা দেখেছে। কারণের কথা যখন বললাম, কারণটা দুইভাবে, একটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে আর একটা হচ্ছে শারীরিকভাবে। মনস্তাত্ত্বিক যে কথাটা আমি বললাম, আদর্শগত যুদ্ধ ছিল যে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে। আজকে যে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে, তো সেটাকে তাকে বুঝতে হবে, যেখানে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন, যে 4.5 লক্ষ মা বোন অপমানিত হয়েছে, তাদের প্রতি বিট্রে করা হবে। তো সেটাতে সেই পথে তো আমরা যেতে পারি না। এখন আমাদের জন্য করণীয় কি? আমি বলতেছি, আমরা মুক্তিযোদ্ধারা যারা আছে, আমাদের একটা কিছু দোষ আছে, যেটা হচ্ছে আমরা অতিরঞ্জিতভাবে কথা বলি। সেটা না করে প্রকৃত ইতিহাসটা যদি নতুন প্রজন্মকে বলি, তারা শুনতে চায়। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে আমি বলতে পারবো, তারা মুক্তিযোদ্ধার মুখের থেকে কথাটা শুনতে চায় যে আপনি কি করেছেন, আপনি কিভাবে করেছেন, আপনি কোন জায়গায় করেছেন, কিভাবে হাতিয়ারটা আপনি ফায়ার করেছেন, আপনি কোথার থেকে আসলেন, কিভাবে গেলেন, এগুলি তারা শুনতে চায়। তো সেগুলি সঠিকভাবে যদি তাদেরকে বলা হয়, তারা উদ্বুদ্ধ হতে। আপনি জানেন পাকিস্তানের মার্শাল হেডকোয়ার্টারের স্পোকসম্যান ছিল মেজর সিদ্দিক সালিম, পরবর্তীতে ও ব্রিগেডিয়ার হয়েছে। সেই পাকিস্তান মানে বাংলাদেশের স্বাধীনতার উপর সে একটা বই লিখেছে, উইটনেস টু সারেন্ডার, এবং সেখানে এক জায়গায় সে লেখছে যে চাঁপাইনবাবগঞ্জে একটা কিশোর যুদ্ধে মানে অস্ত্রসহ ধরা পড়ে। যেহেতু অস্ত্রসহ ধরা পড়েছে, তারা তাকে টর্চার করেছে তার বিভিন্ন সংবাদ জানার জন্য। যতবারই তাকে টর্চার করা হয়েছে, সে শুধু একটা উত্তরে দিয়েছে, জয় বাংলা, আর কোনো কথা বলে না। সে তার বাপের নামও বলে না, তার মায়ের নামও বলে না, তার কমান্ডার কিছুই বলে না। যখন পিটায়, যখন পোড়ায়, যখন ওই যে সিগারেটের আগুন দেয়, যখন নখ তুলে ফেলে, খালি জয় বাংলা করে চিৎকার করে। তো 7-8 দিন পরে তাদের যে কমান্ডার, সে ফেড আপ হয়ে বলতেছে তাকে শেষ করে দাও। তো আপনি জানেন, নিশ্চয়ই শুনেছেন যে তৎকালীন পাকিস্তানিরা করতো কি, এই ধরনের কোনো মুক্তিযোদ্ধাকে হত্যা করার জন্য তারা জনগণকে একত্র করতো, যাতে সবাই ভয় পায় তাদের সামনে এটাকে হত্যা করবে। সেই জন্য একটা মাঠে নিয়ে গেছে, সবাইকে লোকজন জড়ো হয়েছে। ওই কিশোর, 12 বছরের একটা কিশোর, সে বলছে যে আমাকে মারার আগে আমাকে 1 মিনিট সময় দেবো, তোমরা 1টা মিনিট, যে আমার হাত পাটা ছেড়ে দাও, 1 মিনিটের পরে তুমি আমাকে মারতে পারবো। তো যে মারার জন্য রেডি হয়েছিল, সে তার হাত পা খুলে দিল। ছেলেটি হাত পা খুলে দেওয়ার সাথে সাথে মাটিতে সেজদা করে মাটি হাতে নিয়ে তার মুখে দিল, দাঁড়ায় বলল জয় বাংলা। তারপরে সে বলতেছে আমি এখন প্রস্তুত। তাহলে যে অনুভূতিটা, মানসিক যে আকুতি, যে স্বাধীনতা আনতে হবে যে কোনো মূল্যে, সেই 12 বছরের কিশোরের যদি ওই ফিলিং হতে পারে, আজকে যারা বড় বড় হয়েছি, আমরা যারা দেওয়ার মতো আছি, তাদের মনে এটা আসে না কেন? আজকে তরুণরা সেই পাচ্ছে না কেন? এখানে একটাই কথাই বলবো, 1975-এর পরবর্তী সময়ে যে জাতিকে দ্বিধা বিভক্ত করা হয়েছে, জাতিকে যে বিভ্রান্ত করা হয়েছে, সেই বিভ্রান্তের বারাজালে আমরা এখনো বের হতে পারিনি। যদিও অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু এখানে যে প্রচেষ্টাগুলি হচ্ছে, সেখানে আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের সঠিক ইতিহাসটা সঠিকভাবে বলতে হবে, এবং সকলকে, যারা ওই ছিল, সকলকে মূল্যায়ন করতে হবে। মনির হাসান কিভাবে বলেন যে তার এইটা ধারণ করবে, তার জন্য তরুণদের কি প্রস্তুতি বা তরুণরা কি চায় কি? আপনি তো তরুণ, আমি সেই জন্য আপনাকে বারবার প্রশ্ন। হ্যাঁ, আমি যেটা বলি, যেমন ধরেন আমরা এই যে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কাজ শুরু হলো, তখন দেখেন
যে কি কাজগুলো আমাদের তরুণরা করছে। এক নম্বর হলো উইকিপিডিয়াতে আমাদের অনেক যুদ্ধের কাহিনী কিন্তু আমরা লিখছি, আমাদের তরুণরাই লিখছে। তারা কথা বলছে, হারুন স্যারের মতো মুক্তিযুদ্ধের লোকের সঙ্গে কথা বলছে। এবং শুধু তাই না, ধরেন মার্কিন কংগ্রেসের লাইব্রেরিতে যে ধরনের বইপত্র ছিল আমাদের ডক্টর রাগিব হাসান, সেখান থেকে খুঁজে খুঁজে, এই যে স্যার যে বলছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে জিনিসগুলো, এখন কিন্তু আমাদের তরুণরা এগুলো কন্ট্রিবিউট করতে চায়, তাদেরকে জায়গাটা আমাদের করে যেটা হারুন রশিদ প্রথম বলেন যে গবেষণার কাজটি এখনকার তরুণদের খুঁজে বের করতে হবে। এখনকার তরুণরাই কিন্তু ওই সুন্দর সুন্দর জিনিসগুলো খুঁজে বের করছে তখনকার আমলে যে কাজগুলো ছিল, এবং বিশেষ করে ডকুমেন্টেশনের কাজগুলোর ক্ষেত্রে এবং সেগুলোকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে তরুণরাই করেন। কারণ তার তরুণদের কিন্তু উদ্বুদ্ধ করাটা সহজ, তাই না? এই যে 12 বছরের ছেলেটাকে, তাকে তো খুব বেশি কিছু বলতে হয় নাই, সে কিন্তু নিজের ভিতরে কিন্তু দেশটাকে ধারণ করছে, সেই জন্য সে জয় বাংলা বলতে পারছে। কাজে আমাদের তরুণরাও কিন্তু জয় বাংলা বলতে পারে। কাজে তাদেরকে আমাদের কি করতে হবে? আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের তরুণরা একদম রেডি, তারা সব কিছু চায়, কিন্তু আমাদেরকে তাদেরকে তৈরি করতে হবে সে যেন বিশ্বমানের হয়। সে শুধু ওই যে কায়মনে বাঙালি হবে, কিন্তু আবার বিশ্বমানব হইতে হবে। বিশ্বমানব হওয়ার জন্য তাকে, যেমন ধরেন খুব সহজ বিষয় একটা হচ্ছে যে ধরেন আমাদের যে এখন এই পাকিস্তানিদের রেখে যাওয়া যে এডুকেশন সিস্টেম, এটাকে আমাদের সামহাও এমন জায়গায় নিতে হবে যেন আমার তরুণটা ও যেন ওই পাকিস্তানিরা যেভাবে চাইছিল সেভাবে না হয়। ওর তো একটা নতুন, যেমন মনে করেন আমাদের প্রতি বছর 22 লক্ষ ছেলে মেয়ে আমাদের কর্মবাজারে আসতেছে, তাহলে সবাইকে কি সরকার চাকরি দিতে পারবে? সবাইকে কর্পোরেট, আমাদের একটা বড় অংশকে এন্টারপ্রেনার বানাই ফেলতে হবে, তাদের মধ্যে সেই জিতটা ঢুকাই দিতে হবে। দেখো তুমি কিন্তু যুদ্ধজয়ী জাতি, তারই উত্তরাধিকার কিন্তু, কাজে তুমিও পারবা, তুমি না পারার কোনো কারণ নাই। কাজে তাকে সহজ জায়গাগুলো দেখাই দিতে হবে, তাকে বলতে হবে যে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু সেটাও তো মুক্তিযুদ্ধ যে 22 পরিবারের হাতে পাকিস্তানের সকল সম্পত্তি চলে গেল, আর আমার উপকূল অরক্ষিত থাকলো, আমার মানুষ দুর্ভিক্ষে পড়লো বা আমার মানুষ খেতে পারলো না, সেটাই তো যুদ্ধের একটা বড় ব্যাপার। হ্যাঁ, সেটাই তো, এবং সেটাও এখন এখানে তার জন্য খুব দরকার যে তুমি তো পালাই যাইতেই পারো, তুমি চলে যেতে পারো, তুমি একটা ভালো ডিগ্রি নিচ্ছে, তুমি চলে যাও, তুমি এখন তো বিশ্বের যে কোনো দেশে চলে যাওয়া যায়, কিন্তু তুমি দেশে থেকেও কাজ করতে পারো, দেশেও কিন্তু তুমি নতুন জিনিস করতে পারো। এবং সেটা যে হয়, নতুনরা যে চেষ্টা করে, দেখেন এই যে আমি পাঠাওর উদাহরণ দেই আর কি, পাঠাও গত 2 বছরে দেখেন 1.5 লক্ষ তারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তাই না? ওদের কিন্তু বাংলাদেশে তো আমরা এখনো রাইট শেয়ারিং নীতিমালাই করতে পারি নাই, ঠিক মতো সেটা করতেও পারি নাই। তাদের জন্য একটা ইকোসিস্টেম, কিন্তু তরুণ দেখেন অত থেমে নাই, সেই কাজটা করতেছে। বা ধরেন বাংলাদেশে তথ্য প্রযুক্তি হয়েছে, ওভাই হয়েছে, হ্যাঁ। আবার ধরেন আপনার বাংলাদেশে কিন্তু বিশ্বের 1 নম্বর জুমলা কোম্পানি আছে, তরুণ একটা ছেলে আপনার কাউসার নামে, সে ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি বাংলাদেশে বসে বানাইছে, জুমলা যে কোম্পানি, সে এই সবই কিন্তু তাদের আছে, তাদেরকে কিন্তু আমরা ওই সাপোর্টটা দিচ্ছি না। ও কিন্তু অলরেডি স্পিরিটেড, গত 10 বছরে কিন্তু সে স্বাধীনতার পক্ষের বিষয়গুলো, চেতনার বিষয়টা, বঙ্গবন্ধুর বিষয়টা অনেকখানি সে ধারণ করছে। এখন এটাকে টেনে নিয়ে যেতে হবে, কিন্তু সাথে তাকে এই কাজটাও করে দিতে হবে আমাদের, সে যেন ঠিক মতো আগায় যেতে পারে। তার জন্য অনেক সহজ রাস্তা করে দিতে, রাস্তার বাধাগুলো সরাতে হবে। আমরা আরেকটু আলোচনা করবো বিরতির পর, এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ। এই নিয়ে আমাদের সঙ্গে আছেন এম হারুনুর রশিদ বীর প্রতীক এবং মুনির হাসান। হারুন রশিদ, আমি আপনাকে আবার ফিরি, তাহলে করণীয়টা কি সেটা যদি শেষ করি, আমরা শেষ করবো। আপনি বলছেন যে শিক্ষা ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন বলি, সংশোধন বলি, সংস্কার বলি, সেটা খুব দরকার হবে। আমার ধারণা, আমি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান জড়িত এবং 2টা শিক্ষা প্রতিষ্ঠান নিজে চালাই। এখানে আরবান এবং রুরাল 2টা স্ট্যান্ডার্ড এসে গেছে। এই আরবান স্ট্যান্ডার্ডের এক রকমের শিক্ষা হচ্ছে, আর রুরাল স্ট্যান্ডার্ডে আরেক রকমের শিক্ষা ব্যবস্থা। অথচ বাংলাদেশের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের লোকেশন যদি আপনি দেখেন, 80% শিক্ষা প্রতিষ্ঠান রুরাল ইয়েতে, গ্রামীণ এলাকাতে। তো সেখান থেকে যারা শিক্ষা নিয়ে আসছে, তাদের দক্ষতা নিয়ে একটা প্রশ্ন আসে, সেই শিক্ষা ব্যবস্থা কি মুক্তিযুদ্ধ ঠিকভাবে আছে? সেখানে মুক্তিযুদ্ধ বলে নয়, সব কিছুর ব্যাপারে আমাদের ইতিহাস যদি আমরা পরবর্তীতে পর্যালোচনা করি, সেখানে দেখব যে ইতিহাস তো পড়ানোই হচ্ছে না, বিজ্ঞানের প্রতি যে একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে, যে আজকাল বিজ্ঞান এবং অঙ্কের ছাত্রের সংখ্যা আসছে 6% ভাগে, তার মানে 94% শিক্ষার্থী বিজ্ঞান পড়তে ইচ্ছুক নয়। এটা জাতির জন্য একটা ভয়ঙ্কর স্ট্যাটিস্টিক্স। আপনি তো বিজ্ঞান মনস্থ আধুনিক রাষ্ট্র করতে চাইছিলেন যুদ্ধের সময়। না, তা তো হচ্ছে, কিন্তু সেটা করে তো তোমার বিজ্ঞান বিমুখ হয়ে, প্রযুক্তি বিমুখ হয়ে তো আমি আধুনিক রাষ্ট্র করতে পারবো না। ওই যে মনে বারবার বলতেছে যে আমরা বিশ্বমানের হতে হবে, বিশ্বমানের হতে হলে তোমাকে প্রযুক্তিতে দক্ষ হতে হবে, প্রযুক্তির দক্ষতা ছাড়া কোনো কিছুই হবে না। আমাদের এখন যেটা করণীয়, শিক্ষা ব্যবস্থাতে প্রথমেই আমাদের যেটা টার্গেট হতে হবে, আমাদের শিক্ষার্থীরা যাই কিছু শিখুক না কেন, সেটাকে প্রয়োগের ক্ষমতা আছে কিনা, সেটাকে সে প্রয়োগ করতে পারবে কিনা, এটাই হচ্ছে কথা। তার নিজের পেশার জীবনে, তার পরবর্তী সামাজিক জীবনে, সবকিছুতেই আমরা সামান্যভাবে
এই যে যখন ছেলে মেয়েদের যে লেখাপড়া করায় ওখানে a+b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2+a+2b স্কোয়ার এটা শেখায়, এটা তার জীবনে কি কাজে লাগে সে জানে না কোনোদিন। তো কাজে এটা সে মুখস্থ করে, এটা মুখস্থ করার পর তার কোনো পুঁজি নেই। সেখানে আমার শিক্ষা ব্যবস্থা যদি এমন হয় সে যে শিক্ষাটা নেবে তার প্রয়োগ থাকবে, তাহলে তার একটা আগ্রহ থাকবে। এখন একটু আগে মুনির বলল সেটা হলো বাইরে যারা যাচ্ছে, যাওয়ার পরে তারা ভালো করছে, ভালো করার পরে তারা দেশে ফেরত আসতেছে, এটা আমাদের জন্য খুবই সুখের খবর। কারণ আমাদের ছেলে মেয়েদের মেধা আছে, সেই মেধাটা প্রকাশ করার প্ল্যাটফর্ম খুবই সীমিত, এত সীমিত যে তারা ধারণাই করতে পারে না। একটা বাচ্চাকে একটা যে খেলনা দিয়ে দেখা দাও, সে দেখবো যে আধা ঘন্টার মধ্যে সেটা ডিসমেন্টেল করে ফেলছে, আবার সেটাকে সে মেন্টাল করতেছে, করে কেন? এখন আমাদের সেই মেধা বিকাশের যে সুযোগ সেটাকে আমাদের আনতে হবে। আনতে হলে আমার যে শিক্ষা ব্যবস্থা এটাকে আঘাত আনতে হবে। এখানে ইতিহাস থেকে উদ্বুদ্ধ করে ভবিষ্যতের জন্য, এবং বর্তমানে যদি আমি আধুনিক রাষ্ট্র করতে চাই সেখানে আমার ইতিহাস জানতে হবে, আমার মানবিকতা জানতে হবে, আমার রাষ্ট্রের যে ভিত্তি সেটা আমাকে জানতে হবে, এবং বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন করে কিভাবে আমরা অগ্রসর হই সেটা আমাকে জানতে হবে। কি বলেন, কিভাবে আমরা অগ্রসর হব? মানে কতগুলো জিনিস, একটা হলো যে শিক্ষাকে ঠিক করতে হবে। শিক্ষাকে কিভাবে ঠিক করা যাবে, যেমন ধরেন খুব সহজ, এখন আমি যাকে শিক্ষা, এখন যে ছেলেটা বা মেয়েটা প্রাইমারিতে আছে সে তো কর্মক্ষেত্রের জন্য তৈরি হবে 2030, 32, 33 সালের জন্য। তা সে কার সঙ্গে লড়াই করবে, সে কোন ধরনের টেকনোলজির সঙ্গে লড়াই করবে সেগুলো আমাকে বুঝতে হবে। সে তো মুখস্থবিদ্যা করে তার কোনো লাভ নাই, কারণ তাকে লড়তে হবে রোবটের সাথে। রোবট তো সব মুখস্থ পারেই, ও তো একটা মাথার মধ্যে একটা যোগাই দিবে, সব সে জানে, তাহলে মুখস্থ করে তার সঙ্গে পারবে না। তাহলে তার কি করতে হবে, তার প্রায়োগিক ক্ষমতাটা থাকতে হবে। এই যে যেমন স্যার বললেন না যে a+b হোল স্কোয়ার, এই ফর্মুলা মুখস্থ করে তার কি লাভ, তাকে জানতে হবে a+b স্কোয়ার ফর্মুলাটা কোথায় প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু তাহলে কাজটা তার হলো, এবং সে প্রবলেম সলভার হইতে হবে। তা আমরা যদি প্রবলেম সলভার করতে চাই আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে তাদের মুখস্থ থেকে বের করতে হবে। তাদেরকে ধরেন কতগুলো, আমরা তো বিশ্বের একমাত্র দেশ যেখানে 4টা পাবলিক পরীক্ষা দিতে হয় 12 বছরে, এগুলোর থেকে তাকে বের করে তাকে আনন্দময় করতে হবে, শিক্ষাটা আনন্দময় করতে হবে। আমি আমার গণিত অলিম্পিয়াডের উদাহরণ দিই। আমরা বাংলাদেশে এমন একটা পরীক্ষা চালু করছি যে পরীক্ষা দেওয়ার জন্য ছেলেমেয়েরা কান্দে, সুযোগ না পেলে সে কান্দে। এটা তার কোথাও হয় নাই, কারণ হয়েছে আমরা এটাকে আনন্দের সঙ্গে নিচ্ছি। সে যে পরীক্ষা দেয়, এটা আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমার গণিত পরীক্ষা কেমন, সে বলো পরীক্ষা হয় না, এটা অলিম্পিয়াড হয়েছে। এই যে তার মধ্যে একটা পরিবর্তনের চিন্তা, তাকে একটা চ্যালেঞ্জ দেওয়া। আমি কিন্তু তাকে পরীক্ষা নিচ্ছি না, আমি বলছি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি এই চ্যালেঞ্জটা পার হইতে পারো। বাঙালি কিন্তু চ্যালেঞ্জ ভালোবাসে, সব বাচ্চা ছেলে মেয়ে কিন্তু চ্যালেঞ্জ ভালোবাসে। তাদেরকে যদি আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, তাকে যদি বলেন যে তোমাকে এই কাজটা করতে হবে, যে স্যার বললেন না এটা খেলনা খুলে ফেলতেছে আবার বানাইতেছে, এটা তার চ্যালেঞ্জ হিসাবে আপনি যখন খেলনা দেখতে না এটা করা যাবে না, তাহলে কিন্তু সে আর আগাইতে পারবে না। তাকে ওই জায়গাটা আমাদের করে দিতে হবে। কয়েকটা ভালো দিক হলো যে এই যে আপনি তো ক্লাস 3 কথা বললেন, সরকার একটা আমি একটা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছি এখন, সেটি হচ্ছে আমরা 80টা স্কুলে, প্রাইমারি স্কুলে পাইলট করছি, যেখানে গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে আমরা গণিত শেখানোর চেষ্টা করতেছি। এবং আপনি যদি স্কুলগুলোতে যান তাহলে অদ্ভুত দৃশ্য দেখবেন যে ওরা কাগজ চিরতেছে, বল ছুঁড়ে মারতেছে, অর্থাৎ আনন্দের সঙ্গে ও যে খেলার ছলে খেলতে শিখে ফেলতেছে, সেই জিনিসটা যদি আমরা অনেকখানি ছড়াইতে পারি, এবং একইভাবে এটাকে টেনে নিয়ে যদি আপনি ইউনিভার্সিটি লেভেলে কে কি পড়বে, যেমন আমাদের দেশে কিন্তু আমরা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনটাকে তেমন একটা পাত্তা দেই না, সেটাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। সেটা তো বেশি জরুরি, অনেক বেশি জরুরি। আমাদের তো অনেক BA/MA পাশের দরকার নাই, আমার টেকনিক্যাল লোক দরকার। কারণ আপনি দেখেন সামনে সব টেকনোলজির জায়গা। এখানে আমি একটু অ্যাড করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের যে প্রায়োগিক যারা, যেমন ধর আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রির কি প্রয়োজন এবং সেই অনুপাতে আমরা গ্র্যাজুয়েট তৈরি করব, এই জিনিসটা কিন্তু সমন্বয়টা হচ্ছে না। আমাদের গ্র্যাজুয়েটরা মুখস্থ করে ওনারা ডিগ্রি নিয়ে বের হয়ে যাচ্ছেন, কিন্তু উনি যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন, যিনি এমপ্লয়ার, যিনি কাজটা দেবেন, উনি বলতেছেন না ওই জিনিসটা তুমি আমার কাজের যোগ্য না, ওটা আমার কাজের যোগ্য না। উনি বিদেশ থেকে লোক নিয়ে আসছেন। হ্যাঁ, আমি একটা কৃষি খামার আছে আমার কৃষি খামারে আমি যখন কৃষিবিদকে নিয়োগ দিই, তাকে বলে যে তুমি এই কাজ করতে পারো, বলেছেন এটা তো আমি পারি না। আমি তাহলে তো তোমার ডিগ্রি নিয়ে আমার দরকার নেই, তুমি যে কৃষিবিদ ডিগ্রি নিয়ে হয়েছো সেটা তো আমার দরকার না। আমার দরকার হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রে তোমার মাটি সম্বন্ধে জানতে হবে, তোমার ফসল সম্বন্ধে জানতে হবে, তোমার পোকামাকড় সম্বন্ধে জানতে হবে, তোমার ইনসেকটিসাইড সম্বন্ধে জানতে হবে, তোমাকে সিজন সম্বন্ধে জানতে হবে। ওই জিনিসগুলো তার কাছে নাই। সে কিন্তু বড় বড় বই পড়ে, বিদ্যা পড়ে, পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে হাজির হয়েছে, কিন্তু তার প্রয়োগটা কোথায়, সে প্রয়োগটা সে পাচ্ছে না। বা কি ধরনের পেশার সঙ্গে যুক্ত হবে তার কোনো ফিডব্যাক আমরা এই শিল্প থেকে বা ব্যবসা থেকে শিক্ষা প্রতিষ্ঠান। একটু আগে যে মুনির বলল যে আমাদের এটা কি বলে, ওটাকে
টেকনিক্যাল এডুকেশন, ওখানে এটাকে বলে পলিটেকনিক। কত পলিটেকনিক আছে, ওয়েল ইকুইপ, সব কিছুই আছে, কিন্তু আমাদের ধারণা টেকনিক্যালি পড়লে ওইটা হলো ম্যানুয়াল লেবার। আর তাহলে কি চাই, আমার একটা অফিস চাই, একটা চেয়ার চাই, আমার হোয়াইট কলারে একটা ব্রিফ কেস নিয়ে যাব, আমি রাখবো, সারাদিন অফিস করব, অফিস থেকে চলে আসবো। এটাই হচ্ছে আমার মানসিকতা। আমি হাতে কলমে কিছু করব, করে ওই দক্ষতাটা আনবো। আমার কয়েকটা জায়গাতে থাকার সুযোগ হয়েছিল আমার চাকরির সুবাদে। সেই সমস্ত জায়গাতে আমি দেখেছি একটা ইলেকট্রিশিয়ানকে যদি বাসায় ডাকা হয়, কল চার্জ $50, কল চার্জ, সে আসবে, ওটার জন্য $50, তারপরে সে দেখার পরে কত ঘন্টা কাজ করলো ওই ঘন্টা অনুযায়ী তুমি তাকে টাকা দিবে, কারণ ওইটা হচ্ছে তার হাতের কাজ, কারিগরি দিক, ওটা গুরুত্বপূর্ণ, ওইটাই গুরুত্বপূর্ণ। আর সে যদি BA-MA পাস করুক না, তার তো কল চার্জ $50 দেবো না আমি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করব, এটার সাথে আমাদের ব্যবহার উপযোগী যে জিনিসটা সেটাকে সমন্বয় করতে হবে। আমরা যখন সুবর্ণ জয়ন্তী পালন করবো মুক্তিযুদ্ধ, আমরা তো তেমন রাষ্ট্র চাই, তেমন রাষ্ট্রের নাগরিক হতে চাই, বা আমার প্রজন্ম সেইটার যোগ্যতম নাগরিক হতে চাই। যেটি আপনি বলছিলেন যে পৃথিবীর জ্ঞানের সাথে এখন যুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল উন্নত রাষ্ট্র হওয়া, বৈষম্যহীন রাষ্ট্র হওয়া এবং গণতন্ত্র সমাজতন্ত্র করা। এর সঙ্গে মিলে এখন কিভাবে করবো আমরা? এখন তো খুব সোজা, কিন্তু কারণ এখন বিশ্ব মানব হওয়া অন্য যে কোনো সমস্যায় সোজা, কারণ বিশ্ব কোন দিকে যাচ্ছে, কি কি জিনিস লাগবে, সবকিছু সে থাকে। কাজে তাকে আমাদের দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে তাকে স্পিরিটটা দিতে হবে, তুমি সেই যুদ্ধজয়ী জাতি, তুমি কিন্তু খালি হাতে যুদ্ধ করছো একটা সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে, কাজে তোমার শক্তি আছে। 2 নম্বর হচ্ছে তাকে জ্ঞান ও গরিমায় আমাকে দক্ষ করে দিতে হবে, যাতে সে বাকি কাজটা সে করে ফেলবে। এটা আমাদের বাপদাদারা দেখিয়েছেন, তারা একটা যুদ্ধ জয় করেছেন। কাজে আমাদের ছেলেমেয়েরাও এই কাজটা করতে পারবে। শিক্ষার জন্য সেজন্য আপনি বারবার বলছেন যে শিক্ষা ক্ষেত্রে সেটি বড় ধরনের অবদান রাখতে হবে। আমি মনে হয় যেটা বলতে চাচ্ছি, যে এই শিক্ষাটা তাকে দেবেন, সেই শিক্ষাটা তাকে যেন আত্মবিশ্বাসটা বাড়ায় দেয়, সে বুঝতে পারে যে আমি দক্ষ, আমি কাজটা করতে পারবো। কিন্তু এমন শিক্ষা দেওয়ার পরে যখন সে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, তখন তার আত্মবিশ্বাস নাই, সে কি করতে পারবে সেটা দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিসও তাকে করতে হবে, সেটা হলো তাকে বলতে হবে যে আমাদের সব ছেলে মেয়ের কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই, তাই না? কারণ আমাদের তো গায়ক দরকার, আমাদের চালক দরকার, আমাদের প্লেন চালানোর লোক, আমাদের নানান ধরনের লোক দরকার। কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা অনেকখানি হয়তো দুর্বল করে ফেলছি। আমরা মনে করছি যে স্যার যেটা বললেন যে আমরা হয়তো সবাইকে কেরানি বানাতে চাচ্ছি, কেরানি বানানোর জায়গা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমাদেরকে নানান রকম জিনিস করতে হবে এবং তাদেরকে এটাও কানে কানে বলতে হবে যে ঠিক আছে, তোমার যদি চাকরি করতে ভালো লাগে তাহলে তুমি পাকিস্তানের আমাদেরকে কেরানি করে রাখতে চেয়েছিল, কিন্তু আমরা অফিসার হতে চেয়েছি, আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে চেয়েছি, জন্য যুদ্ধ করেছি তাদের সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। ধন্যবাদ মনির হাসান, ধন্যবাদ হারুনুর রশিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক আপনারাও, আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত 10টায়, আলোচনা করবো আরও মুক্তিযুদ্ধের নতুন স্বপ্ন নিয়ে। থাকবেন নতুন, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।